আমার জীবনের একটা অন্যতম বড় শিক্ষার কথা আজকে আপনাদের সাথে শেয়ার করতে এলাম। আমি জানি না এত পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স ওপেন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাটা কতটা ঠিক হবে, কিন্তু আমার বারবারই যেটা মনে হয় যে ভুল আমি করেছি বা যে অভিজ্ঞতাতে আমি সমৃদ্ধ হয়েছি সেটা উচিত আমার ইউটিউব পরিবারের সমস্ত মানুষের জানার। র্যাদার ইউটিউব পরিবারে যতজন সাবস্ক্রাইবার আছেন তাদের পেরিয়েও সমস্ত মানুষের কাছে পৌঁছানো দরকার, কারণ এই ধরনের ভুল কখনো না কখনো কোনো না কোনো না সময় আমরা অজ্ঞানতার বশত করেই থাকি। আমরা ল অফ অ্যাট্রাকশনের বিভিন্ন টুলস অ্যান্ড টেকনিক্সের কথা শিখি, জানি। সেক্ষেত্রে ল অফ অ্যাট্রাকশনের অন্যতম বড় একটা অংশ যেটা বলে, যেটা আমরা জন্ম থেকেই মা, কাকিমা, পিসিমা, জেঠিমার কাছ থেকে শুনে আসি, অন্যতম ল অফ অ্যাট্রাকশনের ভিত্তি সেটা হচ্ছে তুমি যা করবে বা তুমি যা দেবে ইউনিভার্স তোমাকে সেটাই তার শতগুণ করে ফেরত দেবে। তাই সবসময় কি করছো সেটা চিন্তা করে কাজ করো, এবং তার সাথে সেটা ভালো না খারাপ অবশ্যই সেটা জাজ করে করো। কারণ তোমার এইটুকুনি ভালো কাজ যেমন কয়েক হাজার লক্ষ গুণ ভালো হয়ে তোমার কাছে ফিরবে, ঠিক সেরকম তোমার করা এইটুকুনি ভুল, এইটুকুনি খারাপও কিন্তু কয়েক লক্ষ হাজার গুণ হয়ে তোমার কাছে ফিরবে। ল অফ অ্যাট্রাকশনের অন্যতম বেসিক শর্ত। এবং আমি এর সাথে আরেকটু কার্মিক লেসন যোগ করব, কারণ যেহেতু ইদানিংকালে আমি ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের পাশাপাশি অ্যাডভান্স ল অফ অ্যাট্রাকশন, অ্যাডভান্স ম্যানিফেস্টেশন সম্বন্ধে পড়াশোনা করছি, সেখানে কর্মা বা কর্ম ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো সেটা নিয়ে পড়াশোনা করতে গিয়েই আমার এই অভিজ্ঞতাটা আরও ডিপার লেভেলে গিয়ে বুঝতে পারা এবং আপনাদের কাছে আসা। 2023 সাল, আমার শ্বশুরমশাই ঠিক পুজোর আগে আগে সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলেন এবং প্রায় বাঁচার আশা ছিল না বললেই চলে। 18 দিন যুদ্ধ করেন, 18 দিন যুদ্ধের পর উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। এর মধ্যে যে ঘটনাটা ঘটে, আমার একমাত্র ননদ, এবং ভীষণ ভালো তিনি, আমার অন্যতম বন্ধু, কিন্তু আমার একমাত্র ননদ, তার বেড়াতে যাওয়ার টিকিট কাটা, ঘর বুক করা, সমস্ত কিছু রেডি। তারা দ্বাদশীর দিন বেরোবে, একটা দিন স্পেন্ড করে পরের দিন ফিরবে, মানে টোটাল 3 দিনের ট্রিপ। আর আমিও প্রত্যেকবার দ্বাদশীর দিন কোনো না কোনো একটা জায়গার টিকিট কেটে রাখি, আমরাও বেড়াতে যাই। ওরা খুব একটা বেড়াতে যায় না ওই সময়টা, কিন্তু সেই বছর ওরাও টিকিট কেটেছে। এবং এরকম একটা সাংঘাতিক সিচুয়েশানে আমার শ্বশুরমশাই অসুস্থ, ফলে অবশ্যম্ভাবী হিসেবে আমাদের বেড়ানো ক্যান্সেল। কিন্তু দিদিভাইরা কিন্তু বেড়ানোটা ক্যান্সেল করতে পারেনি। তার একটাই কারণ, দিদিভাইরা একটা গ্রুপে গেছিলো এবং দিদিভাইয়ের মেয়ে, আমার ননদের মেয়ে, নন্দাই, এরা সবাই চেয়েছিলেন যে সমস্ত কিছু রেডি, সমস্ত কিছু বুকিং, টাকাটা নষ্ট হবে, টিকিট নষ্ট হবে, ফলে আমরা একদিনের, ওরা একদিনের জন্য বেড়াতে যাবেই, আর যেহেতু আমরা আছি সেক্ষেত্রে অসুবিধা হবে না। এবং আমি ওদের দেখে আমার হাজব্যান্ডের ওপর ভীষণ রাগারাগি করেছিলাম, ভীষণ, এবং রীতিমতন জেদ করেছিলাম যে কেন ওরা ফিরে এলে আমরা এই ট্রিপটাকেই এগেন রিপিট করতে পারি না পুজোর মধ্যেই। যেহেতু আমার শ্বশুরমশাই বাড়ি আসেননি এবং আমার হাজব্যান্ড ভীষণ দায়িত্বপরায়ণ একজন ছেলে, ফলে বাবা অসুস্থ এবং হসপিটালাইজ থাকাকালীন তিনি কিছুতেই আউট অফ স্টেশন কোথাও যাবেন না যতক্ষণ না বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরছে। সেই নিয়ে তিনি আমাকে স্ট্রেট ওয়েতে জানিয়ে দেন তার জবাব। আমি যেমন রাগ করেছিলাম আমার ননদের ওপর যে অসুস্থ বাবা হসপিটালাইজড থাকা অবস্থায় তিনি কি করে বেড়াতে যেতে পারেন, তিনি কেন তার হাজব্যান্ড এবং তার মেয়েকে বোঝাতে পারছেন না, তিনি কেন তার পরিস্থিতি, তার মনের কষ্ট, তার অন্যান্য অ্যাসোসিয়েটসদেরকে বোঝাতে পারলেন না। এই ট্রিপটা তো পরেও করা যেত, বড় ট্রিপ তো কিছু ছিল না, 2 দিনের ট্রিপ ছিল, সেটা কেন ওনারা করলেন না, আমরা যেখানে ক্যান্সেল করলাম সেখানে ওনারা কেন ক্যান্সেল করলেন না। এই নিয়ে
আমি বেশ 2-3 দিন প্রচণ্ড একটা দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে ছিলাম, আমার খুব খারাপ লাগা কাজ করছিল, এবং খুব বোকার মতন অত্যন্ত অন্যায়ভাবেই আমি রাগ করেছিলাম। আমি বুঝতে পারছিলাম যে আমি রাগ করছি, মাথা গরম হচ্ছে, যেহেতু আমি ল অফ অ্যাট্রাকশন ফলো করা লোক, আমার এটা করা শোভা পাচ্ছে না, বাট স্টিল আমি অ্যাকসেপ্ট করেছিলাম যে একজন মানুষ হিসেবে এই ছোট ছোট ভুল, দুঃখ, কষ্ট, রাগ, অভিমান এগুলো করার অধিকার আমার আছে, কারণ ভুল থেকেই আমি শিক্ষা পাবো। তো যাই হোক, আমার শ্বশুরমশাই সুস্থ হন, দিদিভাইরা ফিরে আসে, তারা আমাদের সঙ্গে আবার কোঅর্ডিনেট করে হসপিটালে যায় এবং আমার শ্বশুরমশাই সুস্থভাবেই বাড়িতে ফেরেন 18 দিনের পর। মজার ব্যাপার, এই বছর পুজোয় এই মুহূর্তে আমার বোনের মেয়ে হসপিটালাইজড। আমার যেদিনকে বেড়াতে যাওয়ার কথা সেই দিন আমি ক্যান্সেল পর্যন্ত করি যে আমি যাচ্ছি না, একটা ওইটুকুনি ছোট্ট বাচ্চা হসপিটালাইজড, আমি কি করে যাব, আমার পক্ষে সম্ভবই নয়। সেই মতন আমি বাড়িতে জানাই। কিন্তু বিশ্বাস করুন, ঠিক যেভাবে দিদিভাইয়ের পক্ষে সম্ভব হয়নি তার চারপাশের অ্যাসোসিয়েটসকে এটা বোঝানো যে এই বেড়াতে যাওয়াটায় এই মুহূর্তে তার কোনো মানসিক সায় নেই, দিদিভাই চাইছে না বেড়াতে যেতে, দিদিভাই অলমোস্ট পরিস্থিতির কাছে বাধ্যই হয়েছিল এবং দিদিভাইকে যেতে হয়েছিল। সেম 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 ঘটনা ঘটলো আমার সাথে। যেহেতু সেদিন আমি জাজ করেছিলাম যে দিদিভাই ওরা ঠিক করলো না, ওরা ভুল করলো, এটা ওদের করা উচিত হয়নি, তাহলে আমরাও যেতে পারতাম, কেন আমরা গেলাম না, অ্যান্ড অল দিস থিংস। প্রত্যেকটা পাস করা জাজমেন্ট আপনার অজান্তেই আপনার রাস্তার কাঁটা বা বাধা তৈরি হচ্ছে। 2 বছরের মধ্যে আমার সামনে সেম পরিস্থিতি সেমভাবে উপস্থিত হবে এবং আমি পারবো না আমার পাশের মানুষকে বোঝাতে, শুধু তাদের আনন্দের জন্য, তাদের ভালো থাকার জন্য, এবং এই মুহূর্তগুলো আর ফিরে আসবে না। টাকাটা নষ্ট হবে, ওদের এক্সপেকটেশনসেরও দাম আছে, এবং আমার বোন এবং বোনের হাজব্যান্ড ভীষণভাবে আমাকে ফোর্স করেছিল, কটা মাত্র দিনের ব্যাপার, আমরা এখনও আছি, তুমি ফিরে এসে আমাদের সাথে জয়েন করো, আমরা কিচ্ছু ভাববো না, কোনো কিছু ভেবো না, জাস্ট চলে যাও, সারাটা বছর তোমারও প্রচুর পরিশ্রমে কাটে। বাট স্টিল যে যাই বলুক না কেন, আমি কিন্তু বুঝলাম খেলাটা কিন্তু অন্য লেভেলে খেলা হচ্ছে। আমাকে হাতে ধরে কান মুলে এটা শেখানো হলো। আর যেহেতু আমি এই প্র্যাকটিসগুলোর মধ্যে থাকি না, আমি ওই জন্য এই জিনিসগুলো এখন ভীষণ তাড়াতাড়ি ধরতে পারি, কারণ আমার এই সচেতনতাটা কিন্তু এসে গেছে যে অত্যন্ত ছোট থেকে ছোট ঘটনাও কেন ঘটলো আমি সবসময় তার চুলচেরা বিচার করি, সেটা ভালো হোক বা খারাপ, এটা আমার প্র্যাকটিসের দান। ফলে আমি কিন্তু বুঝে গেলাম যে আমি যেহেতু সেদিনকে ওই রকমভাবে জাজ করেছিলাম, তাই আমাকে ওই সেম পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হলো শুধু এটা বোঝাবার জন্য যে পরিস্থিতির ওপর কারুর কোনো কন্ট্রোল নেই। কিছু কিছু সময় তোমার নিজের বিচার বুদ্ধিকে পাশে সরিয়ে রেখে তোমাকে শুধুই স্রোতের টানে ভেসে যেতে হবে, এছাড়া তোমার হাতে আর কিচ্ছু নেই। কেন? কারণ নিজের পথের এই বাধা সেদিন জাজ করে আমি নিজেই তৈরি করেছিলাম। আমি ইউনিভার্সে সিগন্যাল পাঠিয়েছিলাম রাগ, দুঃখ, অভিমান, বিরক্তি দিয়ে। আমাকে এখন ইউনিভার্স মজা করে ওই সেম পরিস্থিতির মধ্যে ঠেলে ফেলে বোঝাতে চাইলো, দেখ কেমন অসহায় লাগে। একদিকে মনের মধ্যে ভীষণ যন্ত্রণা, অন্যদিকে তোমার জন্য অন্য লোকের আনন্দ নষ্ট হবে, সেই যন্ত্রণা, এই সেম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়ার জন্য আমি প্রথমবারের জন্য উপলব্ধি করলাম আমি সেদিন জাজ করে কত ভুল করেছিলাম। তাই আপনাদের সবাইকে বলছি বন্ধুরা, প্লিজ কাউকে জাজ করার আগে এ ভালো, এ মন্দ, ও ওরকম করেছে, ও খুব খারাপ, ও ওরকম করেনি, ও ভীষণ ভালো, প্লিজ করবেন না। অ্যাকচুয়ালি কর্মা বলছে কেউ ভালো নয়, কেউ খারাপ নয়, কোনো পরিস্থিতি ভালো নয়, কোনো পরিস্থিতি খারাপ নয়, পৃথিবীর কোনো ঘটনা ভালো নয়, কোনো ঘটনা খারাপ নয়, সবটাই নিউট্রাল। প্রত্যেকটা ঘটনাই আসে আপনাকে কিছু শিক্ষাদান করতে, সেটা ভালো হোক বা মন্দ। যিনি যত তাড়াতাড়ি এই প্রত্যেকটা ঘটনার পিছনের যে লেসন সেটাকে দেখতে শুরু করবেন, তার জীবনে তত তাড়াতাড়ি শান্তি প্রতিষ্ঠিত হবে, আর কিচ্ছু নয়। ফলে অবশ্যই চিন্তা ভাবনা করে, একটু ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করে তবেই কারুর সম্বন্ধে কোনো জাজমেন্ট পাস করবেন,
বা নিজের মনের মধ্যে তৈরি করবেন। র্যাদার যখনই কোনো জাজমেন্ট করতে হবে, আমার এই কথাটা মনে রাখবেন, কেউ ভালো না, কেউ খারাপ না। কেউ হয়তো আপনার মনের মতন কাজ করে না, কেউ হয়তো আপনি যেরকম শিক্ষায় শিক্ষিত সেই ধরনের কাজ সে করে না, তার মানে কখনোই এটা নয় যে সে খারাপ। কারণ তার পেছনে কি চলছে সেটা দেখার ক্ষমতা কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের থাকে না। সেই ঘটনা যখন আমাদের নিজেদের সঙ্গে ঘটে, একমাত্র তখনই আমরা বুঝতে পারি আসল গল্পটা কী। তাই আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যে কোনো ঘটনায় চট করে রিয়্যাক্ট করে চট করে জাজমেন্ট পাস করবেন না। বা কারোর সম্বন্ধে তীব্র রাগ, ঘৃণা, বিতৃষ্ণা, হিংসে জন্মানোর আগে বা জন্মানোর সময় অবশ্যই ঠান্ডা মাথায় নিজেকে প্রশ্ন করবেন, আপনি কিন্তু সবটা জানেন না, তাহলে আপনার কি উচিত জাজমেন্ট করা? খুব ভালো থাকুন। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, দুর্দান্ত কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন, খুব ভালো রাখুন সকলকে।